ভারত হাসছে, তার মানে বাংলাদেশের কোনো না কোনো সর্বনাশ ঘটে গেছে, এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন। খুব স্বাভাবিকভাবে আপনার শত্রু যখন আপনার অবস্থা দেখে খুশি হবে, তার মানে আপনার অবস্থা ভালো না। আপনার শত্রুর যখন মন খারাপ থাকবে, তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনার কোনো না কোনো সাফল্য দেখে তার ভেতরে পুড়ে গিয়েছে। ডক্টর খলিলের সাথে জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। সেখানে আমরা জানি খলিলুর রহমান কতটাই বা প্রভাব বিস্তার করতে পারবে। আর খলিলুর রহমানের ভারতের উপরে প্রভাব বিস্তার করার কূটনৈতিক ক্যাপাসিটি থাকলেও বাংলাদেশের সরকার, তারেক রহমান বা অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ কতটা ভারতের সাথে টক্কর দিতে চাইবে, সেটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। কারণ বাংলাদেশের মধ্যে যারা প্রভাবশালী সিদ্ধান্ত নেওয়ার মতো লোক, মির্জা ফখরুল, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, এসব সিনিয়র নেতারা সাধারণত ভারতের কৃতদাসে পরিণত হয়েছে। আপনার যত বিপদে দেখান না কেন, আমাকে যতই হুমকি দেন না কেন, এই কথাটাই সত্য। এই কৃতদাসেরা কখনোই কোনো একজন খলিলুর রহমান যদি স্বাধীনভাবে তার নীতি প্রণয়ন করতে চায়ও পারবে না। কারণ এখানে রয়েছে চতুর্মুখী স্বার্থ। বাংলাদেশের ভিতরে রয়েছে ভারতের দালাল, বাংলাদেশের দেশীয় ভারতের দালাল, তারপরে রয়েছে এরা যারা সিদ্ধান্ত প্রণেতা, এসব, তারপরে রয়েছে তার উপরে তারেক রহমান, তার নীতিমালা কি, সবগুলোকে ওভারটেক করে খলিলুর রহমান ভারতের উপরে প্রভাব বিস্তার করবে। এই জিনিসটা আপনি মনে করাটা আসলে নিজের দুর্বলতাই প্রকাশ করবে বা বুঝার দুর্বলতা প্রকাশ করবে। এই কারণে বলছি, এই যে খলিলের সাথে সাক্ষাতের পর জয়শঙ্কর যেভাবে হাঁটছে, মনে হয় যেন সারা ভারত হাঁটছে। দীর্ঘ 18 মাসের ডক্টর ইউনূসের শাসনের পর এই প্রথম এই জয়শঙ্করকে হাসতে দেখা গেছে। এমনকি বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেছেন, তখনও এই জয়শঙ্কর যখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে, তখনও আমরা জয়শঙ্করকে হাসতে দেখি নাই। কারণ তখনও তারা পাখা ঝাপটে উঠতে পারেনি। তাদের মাথার উপরে ডক্টর ইউনূস, যার সাথে খেলা সত্যি এক ভয়ঙ্কর কঠিন টক্করের নাম। সেখানে জয়শঙ্কররা ব্যর্থ, মোদিরা ব্যর্থ। ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কাছে মোদি মাথা তুলে দাঁড়াবারই যোগ্যতা নাই, দক্ষতা নাই। সেই এই ভারত এখন খলিলের সামনে দাঁড়িয়ে তো ধপস ধপস হাত নাড়বে, তারেক রহমানের সামনে দাঁড়িয়ে রীতিমতো লুঙ্গি ঝোলাবে, মানে পাত্তা না দেওয়ার মতো ঘটনা ঘটাবে। এর মধ্যে আপনি দেখেন কতগুলো ঘটনা ঘটেছে। আপনার ভার্মাকে অলরেডি বাংলাদেশ থেকে তুলে নিচ্ছে, প্রণয় ভার্মাকে রাষ্ট্রদূত, সেখানে একজন মুসলমান রাষ্ট্র দিচ্ছে, মানে একে দিয়েই বাংলাদেশকে খেলাবে ভবিষ্যতে। এবং হাসিনার পুনর্বাসনের জন্য চাপ দিয়েছে। হাসিনার বিচার নয়, বরং বাংলাদেশের মধ্যে হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের জন্য সরাসরি চাপ দিয়েছে খলিলকে ভারত। এরপরে আপনার 700 ব্রডগেজ রেল কিনবে বাংলাদেশ সড়ক পরিবহন রেলওয়ে। এটা মন্ত্রী রবিউল এটা ঘোষণা দিয়ে 700, অথচ আমাদেরকে অর্ধেক দামে দেওয়ার জন্য বসে আছে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ, মালয়েশিয়ার মতো দেশ। 7 সিস্টার নিয়ে বাংলাদেশ ভারতের কোনো মানে ক্ষতিকর পদক্ষেপ যৌথভাবে এড়াবে। এই ব্যাপারে এই যে সালাউদ্দিন আহমেদ আছে, এদের সিদ্ধান্তই প্রো ইন্ডিয়ান সিদ্ধান্ত হিসাবে প্রণীত হবে, যেটা এখন পর্যন্ত প্রতিনিধিত্ব হচ্ছে। সব কিছু দেখেই দেখেন, আপনি কখনো দেখেছেন গত 17 মাস যাবৎ, অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনূসের যে পররাষ্ট্র নীতি ছিল, বাংলাদেশের প্রশাসনের 10% লোকও ডক্টর ইউনূসকে সমর্থন দেয়নি, বুঝছেন? তারপরেও ডক্টর ইউনূসের যে শক্তিমত্তা নিয়ে দাবিয়ে বেরিয়েছেন, তা এখন আমরা বুঝতে পারছি সেটা ছিল বিস্ময়কর। যদি আমার ধারণা এটা ছিল, আমি বুঝতে পারতাম ডক্টর ইউনূস ইজ রাইট। ডক্টর ইউনূসকে দিয়ে প্রশাসন, সেনাবাহিনী 2 ধরনের খেলা খেলেছে। এক, ডক্টর ইউনূসের প্রণীত ভালো সিদ্ধান্তগুলোকে ব্যর্থ করে দেওয়া। 2, আবার ব্যর্থ করে দেওয়ার পর সেগুলো নিয়ে প্রশ্ন তোলা। বুঝতে পারছেন? একটি গ্রুপ ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দিছে, আবার ব্যর্থ হবার পর আরেকটি গ্রুপ প্রশ্ন তুলেছে ব্যর্থ হলো কেন, অর্থাৎ তার ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে। অথচ তাদের পয়েন্ট একই জায়গায়। ওয়াকারি প্রশাসনকে 2টি ভাগে ভাগ করেছেন। তার লেসপেন্সারদেরকে, মানে অপরাধী অফিসারদেরকে সুন্দর একটা সেনাবাহিনীকে নষ্ট করে রাখছে।
তার অপরাধী সেনাবাহিনীকে দুটি ভাগে ভাগ করেছে। একটি ভাগ ও ইউনূসকে বিভ্রান্ত করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে, আর আরেকটি ভাগ আবার প্রশ্ন তুলেছে। মিডিয়াকেও একইভাবে করেছে, সুশীল সমাজকে ভাগ করে রেখেছে। এই যে আপনারা দেখবেন জুলকারনাইন সায়েরের সিদ্ধান্তগুলো বা তাদের কর্মতৎপরতাগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন জুলকারনাইন সায়েরের আসলে জুলকারনাইন সায়ের যেই সিক্রেটগুলো ওপেন করেছে তার ফেসবুক আইডিতে অনুসন্ধানী সাংবাদিকতার নিয়ে, আসলে দেখেন তার এই তথ্যগুলো এই জাতির জন্য কী উপকার হয়েছে বলেন। সর্বশেষ আপনার ধরেন এই যে সবচেয়ে যেটা বেশি ভাইরাল হয়েছে, সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও, সে এয়ারপোর্ট পাস হচ্ছে, সেখানে তার ম্যাগাজিন লাগেজের মধ্যে ছিল, এটা সবাইকে জানাইছে, লাগেজ নিয়ে ঢুকে গেছে। এই তথ্যে এই দেশের এই জাতির কী লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? হয়নি। এসব ফালতু কথাবার্তা সে করছে, যেগুলো বিভ্রান্ত করা মানুষকে একটা আলোচনার অহেতুক খোরাক দেওয়া, তখন মিডিয়াকে মানুষের চোখকে মিডিয়ার দিকে একটা গৌণ বিষয় দিয়ে সরায় রাখা। যে আসিফ আকবর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন গতকাল, যে মিডিয়ার মিথ্যা প্রচারণার কারণে সমাজ মিথ্যা বিশ্বাসের উপরে সমাজ বড় হয়। হ্যাঁ, এই কারণে আমরা যেটা দেখছি, ভারতের খুশি মানে হলো আমাদের কোনো না কোনো পণ্যমারা ঘটে গেছে বাংলাদেশের। আমরা জয়শঙ্করকে গত 18 মাস যাবৎ বাংলাদেশ ইস্যুতে হাসতে দেখি নাই। আর এই বাংলাদেশে ভারতের যত ভাবসাপ, কূটনৈতিক সাফল্য, হ্যাডম, এগুলো সব বাংলাদেশের লগে, ওই নেপালের লগে ধরা খেয়ে যায়, মালদ্বীপের লগে ধরা খেয়ে গেছে। মালদ্বীপের এই যে মজ্জু ঘোষণা দিছে না, ইন্ডিয়া আউট, এক ঘোষণায় সে জিতে গেছে নির্বাচনে। বাংলাদেশের জামাতও কিন্তু এই ঘোষণা দিতে পারে না। আমি জামাতকে সন্দেহ করি, জামাতের ভিতরে যথেষ্ট ইন্ডিয়ার দালাল টালাল থাকতে পারে, তবে সংখ্যায় কম। বাংলাদেশের মানুষের চরিত্র এমন এক লেভেলের, এরা জামাতের একটা সমস্যা হলো কি, 71 সহ কিছু ইস্যুতে জামাত হীনমন্যতায় ভোগে। নিজেদেরকে এলিট সাজাবার জন্য বা একটু ক্লাসে নেওয়ার জন্য তারা অনেক ভুল করে ফেলে। আর জামাতের নেতৃত্বের যে একটা মারাত্মক বিষয়, সেটা হইল আনুগত্য পায় তারা। এই আনুগত্যকে তারা অনেক সময় অপব্যবহার করে ফেলে। আপনি দেখবেন জামাতের বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এমপি নির্বাচিত হলেও আবার তাদের বউদেরকেও এমপি বানায়। হ্যাঁ, যেটা আসলে সমীচীন মনে করি না আমি। কারণ হলো আপনার যে দৃষ্টিভঙ্গি, সংসদে আপনার স্ত্রী গেলেও প্রায় একই দৃষ্টিভঙ্গি প্রকাশিত হবে, তাই না? এই কারণে ভিন্ন ভিন্ন লোকদেরকে বানানো দরকার। বিএনপির মধ্যেও এটা আছে, তবে এই ক্ষেত্রে একটু কম আমার মনে হয়। যেন আমাদের আমির এমপি হয়েছে, তার বড় মহিলা এমপি বানাবে, ওনার ওয়াইফকেও মহিলা এমপি বানাবে, এটা না হইলেও চলে, তাই না? ঠিক একইভাবে এই জিনিসগুলো খুব টেক কেয়ার করা দরকার। জামাতের উপরও জনগণের চোখ রাখা দরকার। জামাত যেহেতু ভবিষ্যতের রাজনৈতিক ক্ষমতা যাওয়ার একটি বড় পদক্ষেপের মধ্যে আছে অলরেডি, তারাও যেন বিএনপির মতো না হয়ে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। ভারতের হাসি মানে কিন্তু আমাদের পঙ্গু মারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।